ইরানি ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই নিন্দা জ্ঞাপন করার সময় আমরা উল্লেখ করি যে এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এই হামলাটি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে, যার পরিণতি হতে পারে সুদূর প্রসারী। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ অঞ্চলে আরও উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। আপনারা জানেন যে গত 5 দিনে এই ইসরায়েল ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে, বিমান হামলা বিশেষ করে বিমান এবং বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে, মিসাইল আক্রমণও চলছে। আর এই হামলায় শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে, যেমন কারাজ, ইস্পাহান, শিরাজ, কেরমানশাহ, তাবরিজ, সানান্দাজ, বন্দর আঞ্জালি ও আহবাজ শহরে আকাশপথে হামলা হয়েছে। ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের ইরানের বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তারা বিভিন্ন স্থানে আছেন। আরেক ক্যাটাগরির বাংলাদেশিরা আছে যারা ওই সমুদ্র অঞ্চলে মাছ ধরা সহ ছোটোখাটো কাজ করে। তাদের মধ্যে আবার অনেকেরই বৈধ কাগজপত্র নাই। কিছু বাংলাদেশি ওই ইরানের ডিটেনশন সেন্টারগুলোতে আছে। আর এর বাইরে কিছু বাংলাদেশি আছেন যারা গণমাধ্যম ও চিকিৎসা সেবা খাতে বেশ পেশাজীবী আছেন। এর মধ্যে আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা। গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান ওখানে সম্ভবত বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরও কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে? 400 বা এরকম, না 100 কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। তা আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, এবং তাদেরকে নিরাপদে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধাবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে
হটলাইন চালু করেছি যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও তাদের আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। তেহরান ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরও কিছু দেশে প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে, আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে মানে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন। এবং এই শুধু এটাই না, আমাদের এই দেশগুলো ছাড়াও গালফ অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাসসমূহ আছে তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং একই সাথে তাদেরকে বলেছি যে তারা যেন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং যদি কেউ ওই ইরান অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে জানায়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এমনি যে ক্ষতিটা এমনিতে হয়েই যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি তাতে খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে সিগন্যাল বা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আশা করি এবং আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকে, তবে আমার এই বক্তব্যের শেষে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যেও যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি কোথাও কোনো অসুবিধার মধ্যে আছে, অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমাদের হটলাইন আছে, জানালে আমরা চেষ্টা করব তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রশ্ন করার জন্য বা আপনাদের কোনো কোয়ারি থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি। আমরা একজন করে নেব। আমাদের সময় আছে, আমরা সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমার জানার বিষয় হচ্ছে যে আমি কালকে একটা রিপোর্ট করতে গিয়ে একটা তথ্য পেলাম যে আমাদের একজন অফিসার একটা ভবনে আছেন, যে ওই ভবনের 24টা ফ্ল্যাটের মধ্যে 23টা ফ্ল্যাটই খালি হয়ে গেছে। ওই ভদ্রলোকে এখন পর্যন্ত ওই ফ্ল্যাটে আছেন। তার সর্বশেষ অবস্থা কি, তাকে তিনি লোকেট করা গেছে কিনা, আর আমাদের মিশন যে ঝুঁকিতে পড়েছে সেই অবস্থায় আপনাদের সিদ্ধান্ত কি? আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি যে আমাদের অফিসাররা এবং আমাদের যারা ওখানে অন্যান্য কর্মকর্তা আছেন তারা
জীবনের ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করছেন, কারণ তাদের দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে যে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তা নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এই বিষয়টি কার্যকর করতেও সময় লাগে, আপনারা জানেন যে গিয়ে কোথাও থাকতে হবে, তারপরে পরিবার নিয়ে যাওয়া। আর একটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভ্যাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টিও আমাদের মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি যে আমাদের একটি দুইটি স্থাপনা, যেমন আমাদের চ্যান্সেরি, যেটা অফিস বলি আমরা, আর রাষ্ট্রদূতের ভবন বাংলাদেশ হাউস, এই দুটোতে নিরাপত্তা ঝুঁকি বেশি ছিল, হামলার ঝুঁকি বেশি ছিল। তো রাষ্ট্রদূত গত রাতে উনি ওনার বাসা ছেড়ে একটু নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। তো যেহেতু এখন যেটি ঘটছে, আপনারাও হয়তো জানেন যে ইসরায়েল ঘোষণা দিয়েই একটি নির্দিষ্ট জায়গাতে ওরা আঘাত করছে। যেমন গতকাল ওরা বলেছিল যে ওদের রেডিও ভবনে আঘাত করবে। তাছাড়াও আরও একটা ডিস্ট্রিক্ট 3, তেহরানের ডিস্ট্রিক্ট 3-তে ওরা বলে দিয়েছিল যে সাধারণ মানুষকে ওখান থেকে সরে যাওয়ার জন্য। বলে ওরা আগেই এক ধরনের ঘোষণা দিয়ে ওদের নির্দিষ্ট লক্ষ্যগুলোকে আঘাত করার চেষ্টা করছে, যে কারণে আমাদের দূতাবাসে যেহেতু তারা সব বিষয়ে আগে থেকেই জানতে পারছে এবং তারা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। আমি জানতে চাচ্ছিলাম যে আজকে আপনি সকলে দেখেছেন মনে হয় যে আমাদের বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য এবং ইসরায়েলের পক্ষ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সে বিষয়ে আমাদের অবস্থানটা কি? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ঈদের আগে আপনি ব্রিফিংয়ে বলেছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, এরকম একটা সম্ভাবনা আছে। এই বৈঠকটি হয়নি, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাতে কতখানি? আপনার এই প্রথম প্রশ্নটির জবাব দেবেন আমাদের মহাপরিচালক জাতিসংঘ, এবং উনি আপনাদের মহাপরিচালক পাবলিক ডিপ্লোমেসি উইংও, কারণ এই বিষয়টি ওনার এখতিয়ারাধীন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমি আপনাদেরকে যেটুকু বলতে পারি সেটা হলো যে এই সফরের আগে আমার যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর, অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। উনি পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেন সফরের আগে, তখন উনি আমাদেরকে একই কথা বলেছিলেন। আমাদের রাষ্ট্রদূত হাই কমিশনার লন্ডনে যিনি আছেন, উনি যখন ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, তখনও তাকে বলা হয়েছিল যে এটি একটি সরকারি সফর, এবং সরকারি সফরে আমরা যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই, তার মধ্যে দুদেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে,
শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে এই শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যে যত প্রোগ্রাম ছিল আমি আপনাদেরকে ডিটেল বলেছিলাম, তার চেয়ে অনেক বেশি, যেমন ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওখানে সাক্ষাৎ করেছেন। ওদের বাকি স্পিকারের তো সাথে এমনিও এটা শিডিউল মিটিং ছিল, ওখানে স্পিকারের সাথে যখন মিটিং হয় তখন আরও কিছু ডিগনিটারিজের সাথে সাইড লাইনে দেখা এবং মিটিং হয়েছে, এবং হাউস অফ লর্ডসের একটি সেশনও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ এটা ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এবং সম্পূর্ণ প্রোটোকল দেওয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু মানে এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেবে? প্রথম অংশের উত্তরটা আমি আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটির পরে আপনার সম্পূরক প্রশ্ন আমরা নেব। আপনারা অবগত আছেন যে বৃহস্পতিবার দিনেই বাংলাদেশ তাৎক্ষণিকভাবে 13 জুনের আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে সক্ষম হইনি যে এই সফরে যতগুলো কম্পোনেন্ট ছিল, এবং এই সফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে যুক্তরাজ্যের মহামান্য রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নেয়া এবং মহামান্য রাজার সাথে একান্ত বৈঠক, যেটি ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটিও সুচারুরূপে সম্পন্ন হয়েছে। বাকি যে বিষয়গুলো ছিল সব কিছু হয়েছে, এবং তার যেগুলো ছিল না তার বাইরেও কিছু প্রোগ্রাম হয়েছে। সেই ক্ষেত্রে এই সফরটি আমাদের বিবেচনায় অত্যন্ত সফল একটি সফর হয়েছে, এবং আপনারা জানেন সেদিন আমরাও বলেছিলাম যে এই সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানে স্টোলেন অ্যাসেট রিকভারি, এবং সেটা তো অনেক মানে ট্যাঞ্জিবল সফলতা আমরা পেয়েছি। সুতরাং এইটা একটি সফল সফরের পরে কোনো একটা বিষয় নিয়ে আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ককে নিয়ে টানাটানি করার আমি কোনো মানে যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। এখানে আমি মিশু, যমুনা টেলিভিশন থেকে। আমার প্রশ্ন আবার একটু ইরানের যুদ্ধ প্রসঙ্গে। আমরা সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি বিশেষ করে দারুণভাবে খাবার করেছে। ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে প্রায় 60 লাখ বাংলাদেশ নিবন্ধিত বা অনিবন্ধিত মিলে জ্বালানি তেলের বাজার 7% বেশি বেড়েছে। আমাদের মজুদ বেশি দিনের নাই, ফলে আমরা অনেক বেশি সাফার হয়তো শুরু করেছি করা। ফলে আমাদের পক্ষে কোনো বিশেষ দূত বা কাউকে মধ্যপ্রাচ্যের আশপাশের দেশগুলোতে পাঠানো বা আজকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এরকম কোনো পরিকল্পনা আমরা করছি কিনা, এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওভারঅল প্রফেসর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আপনি কতখানি হ্যাপি? দ্বিতীয় প্রশ্ন আমি প্রথম উত্তর দিচ্ছি যে আমার জাস্ট এই আগের বক্তব্যে আমি বলে দিয়েছি যে এই সফরটি আমাদের বিবেচনায় সম্পূর্ণ সফল হয়েছে। সুতরাং সফর যখন সফল হয় তখন আনহ্যাপি হওয়ার বা হ্যাপি না হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে এই যুদ্ধটি এই কয়েকদিন আগে শুরু হয়েছে, এখনই এটার ইম্প্যাক্ট নিয়ে অ্যাসেস করাটা অত্যন্ত দুরূহ একটি বিষয়। আর এই যুদ্ধর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এটা কতদিন চলবে, কিভাবে এটা থামবে, এই সমস্ত বিষয়ের পরে আমরা বুঝতে পারবো যে ইম্প্যাক্ট কী হবে। আর আপনি নিজেই বললেন যে ক্রয় সংক্রান্ত কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তো ওই আলোচনার সিদ্ধান্ত তো আমরা এখনও জানতে পারি নাই। আলোচনার সিদ্ধান্তে যেটা মানে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলে যেহেতু এটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যখন আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো তথ্য নাই। আমি মুস্তাফিজ
নিউ এজেন্স ইয়েতে তেহরানে অন্যান্য যে মিশনগুলো আছে তারা কিভাবে কাজ করছে এবং তারা তাদের জনগণকে সেখান থেকে সরিয়ে নিয়েছে? আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আপনি জানেন যে ইরানে বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক ছিল তেহরানে। বিশেষ করে ভারতীয়রা যেটা করেছে, তারা তেহরান থেকে তাদের নাগরিকদেরকে নিরাপদ স্থানে, ইরানের ভেতরেই নিরাপদ স্থানে নিয়ে যেতে পেরেছে। আর ভারতীয়দের একটা সুবিধা আছে, ওদের ওই ব্যাংকিং চ্যানেলের ওই অসুবিধাটা নাই, কারণ ওদের ওই কারেন্সিটা কনভার্টিবল করা আছে। আর পাকিস্তানের যে নাগরিক, দ্বিতীয় যে মানে বৃহত্তম সংখ্যক নাগরিক, সেটা ছিল পাকিস্তানের। আর পাকিস্তান যেহেতু ইরানের সাথে বর্ডারিং কান্ট্রি, ওরা ওদের বর্ডার ওপেন করে দিয়েছে। যারা পাকিস্তানে চলে যাওয়ার বর্ডারের দুটো পয়েন্ট বন্ধ রেখে একটা পয়েন্ট ওপেন করা আছে। সেই একটা পয়েন্ট দিয়ে পাকিস্তানের নাগরিক যারা পাকিস্তানে ফেরত যেতে চাচ্ছে তারা ফেরত যাচ্ছে। আর আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন যে ইরান একটি অনেক বড় একটি দেশ। ফলে তেহরানের থেকে উত্তরে এবং পূর্ব দিকে যদি চলে যায় তাহলে এমনি নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। তো পাকিস্তানের বিষয়টাও আমরা জানি, ওখানে আমরা এই দুটো দেশের নাগরিকদের বিষয়ে আমরা অনুকরণ বা অনুসরণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। যে হ্যালো, আমি কামরান সিদ্দিকী, বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আপনি যে 400 জনের কথা বলেছেন যে যারা হচ্ছে তেহরানে আছে, তো এর মধ্যে এবং তারা খুব ভয়ঙ্কর হুমকির মধ্যে আছে আপনি বলেছেন, এর মধ্যে কতজন আসলে ইতিমধ্যে নিরাপদ জায়গায় যেতে পেরেছে, এরকম কোনো ধারণা আছে আপনাদের? আমাদের তাদের আমি আসলে সংখ্যাটা সঠিকভাবে বলতে পারি নাই, হয়তো আমাদের আনুমানিক 400 হতে হবে। তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে, যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এটা মানে সরকারি পয়সায়, কিন্তু মানে তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না। তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে ডেস্টিনেশনে চলে যেতে চায়, যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। তবে এই মুহূর্তে আমাদের মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো তাদেরকে। আমি আর ইংল্যান্ড নিয়ে আলোচনা করতে চাই না। আমরা যুদ্ধ নিয়ে এখানে করছি আজকে। আমি মনে হয় ইংল্যান্ড নিয়ে অনেক বেশি কথা বলেছি। আমরা পিছনের জিনিসটা একটু পিছনে রেখে যাই। জি, ধন্যবাদ। আমার নাম মনিরুল ইসলাম, আমি টিভিসি টেলিভিশনে কাজ করি। আপনারা বলেছেন যে বাংলাদেশ সবসময় যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে, সেটি আমরা বিশ্বাস করি। কিন্তু এই যুদ্ধ বন্ধে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা পাঠানো বা জাতিসংঘকে শক্তভাবে কোনো আহ্বান জানানো হয়েছে কিনা, কোনো সিদ্ধান্ত আছে কিনা যে যুদ্ধ বন্ধে যাতে তারা ইমিডিয়েট ভূমিকা রাখে? আমার সহকর্মী ইতোমধ্যেই বলেছে যে জাতিসংঘে আমরা কি পদক্ষেপ নিয়েছি। আর যুদ্ধ এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সেই জন্য এই মুহূর্তে আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যুদ্ধ বন্ধের জন্য করার জন্য। আমরা যদি আপনি দেখেন, আমরা আমাদের যে প্রেস রিলিজ যেটা আমরা কন্ডেম করেছি, কন্ডেমনেশনে আমরা খুব জোরালোভাবেই বলেছি যে আমরা কি চাই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এবং এই যুদ্ধের পরিণতি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে সেটা আমরা জানি। আমরা ইউক্রেনের যুদ্ধ দেখেছি, প্রলম্বিত হওয়ার ফলে আমরা ইউক্রেনের যুদ্ধের কারণে কত ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর মিডল ইস্ট তো আমাদের জন্য অর্থনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ একটি এলাকা। সেই জন্য আমার মনে হয় যে আমাদের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা Bangladesh urges the United Nations and the international community to act collectively in support of a stable Middle East, underscoring that diplomacy and mutual respect remain the only viable path to lasting peace. এটা হচ্ছে আমাদের যে প্রেস রিলিজটা আমরা দিয়েছি কন্ডেম করে, তার লাস্ট সেন্টেন্স, উইচ ইজ দ্য স্ট্রংগেস্ট সেন্টেন্স। আমরা মনে করি যে আমরা শান্তিপূর্ণ মিডল ইস্ট চাই, যেখানে ডিপ্লোমেসি এবং মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমেই এই শান্তিপূর্ণ মিডল ইস্ট পাওয়া সম্ভব।
মাননীয় দর্শক মহল, আমি এখানে, আমার নাম আলিফুজ্জামান মামুন, আমি বাংলাদেশ সময় আছি। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে সকালে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এসেছিলেন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে, ওনার সাথে কি আলোচনা হয়েছে কিনা, হলে কি হয়েছে বা আপনাদের কোনো এই বিষয়ে আসলে সকালে আমাদের টার্কির রাষ্ট্রদূত আমাদের ডাইরেক্টর জেনারেল মহাপরিচালক ইউরোপের সাথে দেখা করেছেন, ইস্ট ইউরোপে। সেই জন্য আমার কাছে এই বিষয়ে এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে আমার জানা মতে আমাদের এই মিটিংটি পূর্ব পরিকল্পিত ছিল এবং বেশ কিছুদিন আগে পরিকল্পনা করা, ফলে এটাতে যুদ্ধ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা, যদি প্রসঙ্গক্রমে হয়ে থাকে সেটি হতে পারে, বাট এটার মেইন এজেন্ডার যুদ্ধ বিষয় ছিল না। আমি এখানে নাফিজা বলছি। এখানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিভাবকদের আমরা সপ্তাহে খুব কম সময় পাই, তো যতটুকু সময় পাই দেখা যায় যে পিছনের কথা সামনের কথা দুটোই আমরা আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, কারণ আপনারা প্রশ্নের উত্তর দিলেই আমরা জানবো। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে গতকালকে আপনার সাথে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করতে এসেছিলেন, সেটি কি নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে কুশিন অব্যাহত আছে, বাংলাদেশ সরকারের এই ব্যাপারে অবস্থানটা কি? ভারতের পক্ষ থেকে কুশিন এখন অব্যাহত আছে এবং সেটি ভয়াবহ আকারেই আসছে, 2000-এর বেশি চলে এসছে। আরেকটি বিষয় কি জানতে চাচ্ছিলাম যে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির করার একটি নির্দেশনা দেওয়া হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তিও আসছে, সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা ফেরত আনার ব্যাপারে? আমরা আসলে আজকে এই ইসরায়েল ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করার জন্য আসছি। তারপরে আমাদেরকে যেভাবে আপনি বললেন যে আমাদেরকে পান না, এটা আসলে ঠিক কথা না। চায়নার বিষয়টা হচ্ছে যে ওখানে একটা নিয়মিত এক্সপো হচ্ছে কুংমিংয়ে, এটা এই এক্সপোজিশনের 9th এডিশন না 13th এডিশন। আর ওখানে চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম নামে একটা সাইডে আরেকটা ইভেন্ট আছে, এইটা হচ্ছে 6th এডিশন এবারের এই প্রোগ্রামটাতে। তো এর আগে বছরগুলোতে আমাদের অনেক উচ্চ পর্যায়ে এই এক্সপো এবং এই ফোরামে পার্টিসিপেশন ছিল। তো এবছরে আমাদের ওই পার্টিসিপেশনের জন্য ওদের ডেপুটি চিফ অফ মিশন আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং আমাদের এখান থেকে একটি ডেলিগেশন এই এক্সপোতে পার্টিসিপেশনের জন্য যাচ্ছে। হ্যাঁ, আমার নেতৃত্বে। পুশিন নিয়ে আমি আগের বারেও বলেছিলাম যে আমরা নিয়মিতভাবেই ভারতীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং আপনাদেরকে আমার যতদূর মনে পড়ে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে আমরা ওদেরকে প্রস্তাব দিয়েছি যে কি বলে এটাকে না, আমাদের একটা যে কনসুলার ডায়ালগের জন্য প্রস্তাব দিয়েছি লিখিতভাবে ফর্মালি, এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই বলতে আসলে ভবিষ্যতে এই কনসুলার ডায়ালগটি হবে এবং আমাদের আরও কিছু বিষয়ে ওদের সাথে আমাদের লেনদেন হচ্ছে। আমি আপনাদেরকে বলতেই পারি যে আমরা ওদেরকে ওই ফ্লাড ফোরকাস্টিংয়ের বিষয়ে রিকোয়েস্ট করেছি রিয়েল টাইম ইনফরমেশন শেয়ার করার জন্য, এবং আমরা আরও কিছু মানে আপস্ট্রিমের পয়েন্টসের ইনফরমেশন শেয়ার করার জন্য বলেছি। সেগুলো নিয়ে ওদের সাথে আমাদের নিয়মিত আলোচনা চলছে এবং আপনারা জানেন যে ওরা আমাদের কিছু পণ্যের উপরে ওদের পণ্যের উপরে ইম্পোর্ট করার বিষয়ে যে রেস্ট্রিকশন ইম্পোজ করেছে সেটা উইথড্র করার জন্য আমরা কমার্স মিনিস্ট্রির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করছি। ফলে আমাদের এই পুশিনের বিষয়টি আমি আগেরবারও আপনাদের বলেছিলাম যে এটি একটি পুরনো বিষয়, ওরা এটাকেই মানে নতুনভাবে করছে এবং আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি কোনো না কোনো একটা সমঝোতায় আমরা পৌঁছাতে পারবো।
আমাদের একটা মেকানিজম আগে ছিল, তাহলে সেগুলো কাজ করছে না কেন? আমি কিন্তু বলি নাই কাজ করছে না। আমি বলছি আমাদের যে মানে পূর্ব নির্ধারিত যে পয়েন্টসগুলো ছিল রিয়েল টাইম তথ্য শেয়ার করার জন্য, সেগুলো তো আছেই, পাশাপাশি আমরা আরও কিছু নতুন পয়েন্টসের রিয়েল টাইম শেয়ারের জন্য বলেছি। এগুলো যে কাজ করছে না সেটা না, কাজ করছে, কিন্তু আপনি তো জানেনই যে একটা মেকানিজম যখন আমরা চেঞ্জের জন্য বলি একটু সেটাতে একটু সময় লেগে যায়। আচ্ছা, আমাদের এই মিশনে সব মিলে ফ্যামিলি সহ 40 জন লোক আছে। এই বিষয়ে তো এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই, আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে যাচ্ছি না। একটা ফলো আপ করছি। আপনি যে কথাটা বললেন যে ওইখানে 400 জন যারা তেহরানে আছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য, এবং ওইখানে টাকা পাঠানো নিয়ে একটা জটিলতা আছে, তো এইটা আসলে কিভাবে এখন সমাধান হবে? কারণ ওইখানে তো আমরা যতটুকু জেনেছি যে ডিস্ট্রিক্ট 6-এ আজকে হামলা করার প্ল্যান আছে ইসরায়েল, তো এটা তো আপনি যেভাবে বললেন যে খুব বিপদের মধ্যেই আছে, তো আমরা তাহলে কি আসলে হামলা করার পরে টাকা পাঠাতে পারবো, মানে এরকম কোনো অবস্থায় যাবো কিনা? না না, এরকম কোনো অবস্থার কোনো মানে সুযোগ নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা এডিশনাল টাকা পাঠাবো। আমাদের তো কিছু টাকা অবশ্যই মিশনের কাছে আছে, আর এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা যতভাবে পারি আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছি, এবং ইরান সরকারের কাছ থেকেও আমরা সহায়তা নেওয়ার চেষ্টা করছি। আমাদের যতগুলো চ্যানেল মেকানিজম খোলা আছে সব মেকানিজমেই আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আসলে যুদ্ধ পরিস্থিতিতে কোনো কিছুই অত মানে স্মুথলি হয় না, এবং তার মধ্যে ইরানের তো আগে থেকেই এই স্যাংশনের কারণে কিছু কমপ্লিকেশনস আছেই। স্যার, আপনি যে প্রোগ্রামটাতে যাচ্ছেন চায়নাতে, কুনমিংয়ে, সেই প্রোগ্রামটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি? এই প্রোগ্রামটা নিয়ে প্রশ্ন তো না করার কোনো কারণ নাই, কিন্তু প্রশ্নটা যদি রেলিভেন্ট হয় তাহলে করতে পারেন। রিলেভেন্ট হচ্ছে এই কারণে যে আমরা দেখছি যে যেই ফোরামটাতে আপনি যাচ্ছেন সেটা হচ্ছে যে ওই ফোরামে কিন্তু চায়না সাউথ এশিয়া ফোরাম, কিন্তু ওটাতে ইন্ডিয়া নাই। তো এটা কি আসলে কি মানে আপনার কাছে কি মনে হয় যে এটা ইন্ডিয়া বিরোধী কোনো ফোরাম? না, এটা মনে করার কোনো কারণ নাই। এটা নতুন কোনো ফোরাম না, এটা 6th এডিশন। আর এর পূর্বে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তার আগে আমাদের রাষ্ট্রদূত এবং অন্য ডিগনিটারিজরা এই ফোরামে অংশগ্রহণ করেছেন। সুতরাং এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় না। আর এই মুহূর্তে মানে আমি যাচ্ছি এই জন্য যে আমি এই মুহূর্তে এই ঢাকায় আছি, তাই। হ্যাঁ, মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবেই আমি যাচ্ছি, আমি অন্য কোনো ক্যাপাসিটিতে তো ওখানে যাচ্ছি না। আচ্ছা, আমি একটা তথ্য আমার কলিগ জানিয়েছেন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমরা টাকার বিষয়টি উল্লেখ করেছি যে আমরা টাকা পাঠানোর চেষ্টা করছি, বাট রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি যেটা বললাম যে আমাদের ওখানে তো অবশ্যই টাকা ছাড়া তো ওনারা চলছেন না, তো রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং ওই আমরা বিভিন্নভাবে রিলোকেশনের জন্য যে মানে একটা বেশ বড় অ্যামাউন্ট। সবাই ভালো থাকবেন। কিভাবে এখন সমাধান হবে? কারণ ওইখানে তো আমরা যতটুকু জেনেছি যে ডিস্ট্রিক্ট 6-এ আজকে হামলা করার প্ল্যান আছে ইসরায়েল, তো এটা তো আপনি যেভাবে বললেন যে খুব বিপদের মধ্যেই আছে, তো আমরা তাহলে কি আসলে হামলা করার পরে টাকা পাঠাতে পারবো, মানে এরকম কোনো অবস্থায় যাবো কিনা? না না, এরকম কোনো অবস্থার কোনো মানে সুযোগ নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা এডিশনাল টাকা পাঠাবো। আমাদের তো কিছু টাকা অবশ্যই মিশনের কাছে আছে, আর এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা যতভাবে পারি আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছি, এবং ইরান সরকারের কাছ থেকে আমরা সহায়তা নেওয়ার চেষ্টা করছি। আমাদের যতগুলো চ্যানেল মেকানিজম খোলা আছে সব মেকানিজমেই আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আসলে যুদ্ধ পরিস্থিতিতে কোনো কিছুই অত মানে স্মুথলি হয় না, এবং তার মধ্যে ইরানের তো আগে থেকেই এই স্যাংশনের কারণে কিছু কমপ্লিকেশনস আছেই। স্যার, আপনি যে প্রোগ্রামটাতে যাচ্ছেন চায়নাতে, কুনমিংয়ে, সেই প্রোগ্রামটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি?
এই প্রোগ্রামটা নিয়ে প্রশ্ন তো না করার কোনো কারণ নাই, কিন্তু প্রশ্নটা যদি রেলিভেন্ট হয় তাহলে করতে পারেন। রিলেভেন্ট হচ্ছে এই কারণে যে আমরা দেখছি যে যেই ফোরামটাতে আপনি যাচ্ছেন সেটা হচ্ছে যে ওই ফোরামে কিন্তু চায়না সাউথ এশিয়া ফোরাম, কিন্তু ওটাতে ইন্ডিয়া নাই। তো এটা কি আসলে কি মানে আপনার কাছে কি মনে হয় যে এটা ইন্ডিয়া বিরোধী কোনো ফোরাম? না, এটা মনে করার কোনো কারণ নাই। এটা নতুন কোনো ফোরাম না, এটা 6th এডিশন। আর এর পূর্বে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তার আগে আমাদের রাষ্ট্রদূত এবং অন্য ডিগনিটারিজরা এই ফোরামে অংশগ্রহণ করেছেন। সুতরাং এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় না। আর এই মুহূর্তে মানে আমি যাচ্ছি এই জন্য যে আমি এই মুহূর্তে এই ঢাকায় আছি, তাই। দাওয়াতটা তো ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে দিয়েছে। হ্যাঁ, মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবেই আমি যাচ্ছি, আমি অন্য কোনো ক্যাপাসিটিতে তো ওখানে যাচ্ছি না। আচ্ছা, আমি একটা তথ্য আমার কলিগ জানিয়েছেন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমরা টাকার বিষয়টি উল্লেখ করেছি যে আমরা টাকা পাঠানোর চেষ্টা করছি, বাট রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি যেটা বললাম যে আমাদের ওখানে তো অবশ্যই টাকা ছাড়া তো ওনারা চলছেন না, তো রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং ওই আমরা বিভিন্নভাবে রিলোকেশনের জন্য যে মানে একটা বেশ বড় অ্যামাউন্টের দরকার পড়বে, সেই টাকাটা, এডিশনাল টাকাটা পাঠানোর চেষ্টা করছি। আর ওখানে আমাদের যে ফান্ড আছে সেটা দিয়ে অলরেডি রিলোকেশন শুরু হয়ে গেছে। এইটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে 100 জনের জন্য অ্যাকোমোডেশন পাওয়াটাও খুব সহজ বিষয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার 100 জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটাও তো কোনোভাবেই সম্ভব না, স্ক্যাটার্ড ভাবে হবে, একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থা অবস্থা, এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে, ফলে ট্রান্সপোর্ট পাওয়া, লোকজনকে নিরাপদে রিলোকেট করা, এটা। আর সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিটেন্টলি চলছে, কখনো বন্ধ থাকছে, কখনো চলছে। ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে, হয়তো একটা মেসেজ 4 ঘন্টা আগে পাঠাচ্ছে, সেটা আমরা 4 ঘন্টা পরে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে। না, এটা মানে অবস্থা বুঝে, কারণ মানে ওখানে কিভাবে আছে, কারা কিভাবে আছে, সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে, এতজন এখানে আছে, এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন, যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি, এইভাবে আমরা করছি। আমার মনে হয় আমার আজকের এই বিষয়টি শেষ করতে পেরেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য ব্যবস্থা আছে, ধন্যবাদ।